আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। ডিজাইনটি আঁকার জন্য এখানে আমি ছক কাগজ ব্যবহার করছি। ডিজাইনটি ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটি একটু বড় হয়ে গেছে। সত্যি যদি ডিজাইনটি বুঝতে চান অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডিজাইনের ঘরগুলো বোঝাতে যাতে সুবিধা হয় তাই আমি এখানে 2 ধরনের কালির কলম নিয়ে নিয়েছি। প্রথমেই বলি, আমি যেই ডিজাইনটি আঁকতে চাচ্ছি সেখানে জিগজ্যাগ ডিজাইন আছে, যেটা আমি এই পিঙ্ক কালার কালি দিয়ে করব এবং ব্ল্যাক দিয়ে আমি স্কোয়ার বক্সগুলি করব। যখনই আমি ডিজাইনটি করব এই সম্পূর্ণ ডিজাইনটি আমার মাথায় থাকবে এবং কখন বড় হবে ছোট হবে সেই হিসাবটি কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমেই আমি 3 ঘর পরপর 3 ঘর সেলাই দিয়ে নিচ্ছি। কাঁথার সেলাই যেমন একটি ঘর উপরে যায় একটি ঘর নিচে যায় সেরকম করে 3টি সেলাই দিচ্ছি এবং 3টি ঘর বাদ দিচ্ছি। মানে এখানে আমি গ্যাপ রাখছি 3টি ঘর এবং সেলাই করছি 3টি ঘর। এই নিয়মে প্রথম লাইনটি আমি করে নিব। আপনারা যাতে ভিডিওটি ভালো করে বুঝতে পারেন আমি না টেনে এবং স্পিড একেবারেই এই রেগুলার স্পিড দিয়ে এই ভিডিওটি করেছি। দ্বিতীয় লাইনটি প্রথম লাইনের সেম যাবে, মানে 3টি ঘর পরপর 3 লাইন সেলাই হবে। 3 ঘর বাদ দিব এবং 3 ঘর সেলাই করব। এবার যে ঘরটি হবে, আমি কিন্তু এই মাঝের লাইনটি সর্বপ্রথম করেছি, তার মানে এটা আস্তে আস্তে নিচের দিকে ছোট হতে থাকবে। তো এখন আমি 2 ঘর গ্যাপ দিব এবং 2 ঘর সেলাই করব। 3 ঘর ছিল, এখন 2 ঘর হবে, যেহেতু আমার এই বক্সটি ছোট হবে। এবং নতুন করে জিগজ্যাগ করার জন্য আমি 1 ঘর পিঙ্ক কালার নিব। প্রতিবারই 2 ঘর গ্যাপ, জিগজ্যাগের জন্য নতুন লাইন শুরু এবং স্কোয়ার বক্সটি ধীরে ধীরে ছোট হবে। 2 ঘর গ্যাপের পরে এই পিঙ্ক কালার দিয়ে আমি নতুন করে শুরু করছি। আচ্ছা, এরপরের লাইনে আবার আমি 2 ঘর গ্যাপ দিব। আগে যেখানে 2 ঘর ছিল সেখানে 1 ঘর হয়ে যাবে এবং যেখানে 1 ছিল সেখানে 2 হয়ে যাবে, কারণ এবার আমি জিগজ্যাগ যেটা আছে সেটা আস্তে আস্তে বড় হবে। যেটা স্কোয়ার ছিল সেটা আস্তে আস্তে ছোট হলো এবং যেটা জিগজ্যাগ ছিল সেটা আস্তে আস্তে বড় হবে এবং প্রতিবারই আমি 2 ঘর করে গ্যাপ রাখছি। একটি নির্দিষ্ট সূত্রের সাহায্যে এই ডিজাইনটি বোঝানো সম্ভব না, আপনাকে মাথা ঠিক রাখতে হবে এবং ঠান্ডা করে এই কাজটি করতে হবে। যেখানে স্কোয়ার বক্স ছিল সেখানে আমার 0 হয়ে গেল এবং যেখানে জিগজ্যাগটি ছিল সেই জিগজ্যাগটি বড় হয়ে 2 থেকে 3 হয়ে যাবে এবং প্রতিবারই আমি এবার 3 ঘর করে গ্যাপ দিব। যখনই 3 ঘর করে সেলাই হবে তখনই 3 ঘর গ্যাপ হবে। 3টি ঘর গ্যাপ, আবার 3টি ঘরে সেলাই করছি। জিগজ্যাগটি আস্তে আস্তে বড় হচ্ছে। এবার পরের লাইনে জিগজ্যাগের সর্বোচ্চ লাইনটি হবে, মানে 1 ঘর পর পর আমার সেলাই হবে। এখানে কোনো গ্যাপ থাকবে না, মানে 1 ঘর গ্যাপ 1 ঘর সেলাই এরকম করে হবে। অথবা আপনারা হিসাব করতে পারেন যে কিছুক্ষণ আগে যেখানে 3 ঘর হয়েছে এবার সেখানে 4 ঘর হবে। এই হিসাব করলেও কিন্তু 1 ঘর পর পর সেলাই হয়। যেখানে 3 ঘর হয়েছে সেখানে 4 ঘর হবে। আর একটা দাগের নিচে পাশাপাশি যাতে দাগগুলি নেওয়া হয়, একটার গ্যাপে আরেকটা সেলাই হবে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। তো একেবারে শুরুর ঘরটি স্টার্ট করার সময় কিন্তু বোঝা যায় না যে কোন ঘর থেকে সেলাইটি স্টার্ট হবে। আপনারা একটু হিসাব করে দূরে গিয়ে তারপর আবার শুরু করবেন। এবার আবার এই যে প্রসেসটি আমি করছিলাম সেই প্রসেসটি উল্টা দিক থেকে উপরের দিকে যাবে, মানে এখন আবার 3 ঘরের গ্যাপ হবে, 3 ঘর সেলাই হবে, আর এই মাঝের অংশটি কিন্তু গ্যাপের মধ্যে পড়বে। তাহলে এমনভাবে হিসাব করে নেবেন যাতে এই মাঝের অংশটি গ্যাপে পড়ে এবং 3টি ঘর একটা ডান পাশে আর 3টি ঘর বাঁ পাশে পড়ে। 3টি ঘর গ্যাপ রাখলাম, তারপর আবারও 3টি ঘর। ঠিক কোথায় 3 ঘরের গ্যাপটি পড়বে সেটা কিন্তু আপনাকে আগেই ক্যালকুলেট করতে হবে, তারপরে হচ্ছে সেলাইটি স্টার্ট করতে হবে। আমি যে লিখে দেখিয়েছি কাগজের মধ্যে সেই প্রসেসটা কিন্তু আবার উল্টো দিকে যাচ্ছে। এবার আবার 2 ঘর বাদে 2 ঘর সেলাই হবে এবং 1 ঘর সেলাই হবে। এখন 2 ঘর সেলাই হবে এবার জিগজ্যাগে, আর বরফির জন্য 1 ঘরের সেলাই নতুন করে স্টার্ট হবে। তো এখানে কালো কালি দিয়ে আমি স্কোয়ার বক্সটি আবার শুরু করছি এবং জিগজ্যাগটি পিঙ্ক কালার দিয়ে করে দিচ্ছি।
2 ঘর পর পর একবার 2 ঘরের সেলাই, একবার 1 ঘরের সেলাই। এবার জিগজ্যাগের লাস্ট লাইনটা ছোট হয়ে একটি ঘর হলো এবং স্কোয়ারের জন্য আবার একটু আগে 1 ঘর ছিল, এবার 2 ঘর হলো। এখানে একটি নির্দিষ্ট সূত্রের সাহায্যে বোঝানো সম্ভব না। আবারও বলছি, সেলাই কখন 1 ঘর হবে, কখন 2 ঘর হবে এবং কয় ঘর পরপর কখন হবে, এটা বুঝতে হবে আপনাকে সেলাইটার দিকে মনোযোগ দিয়ে। সুতরাং এখানে মুখস্থবিদ্যা কাজ হবে না, এখানে আপনাকে সম্পূর্ণ মনোযোগের সহকারে সেলাইটি করতে হবে। এবার আবার 3 ঘর বাদ এবং 3 ঘর সেলাই হচ্ছে। আর যেহেতু আমার জিগজ্যাগের লাইনটি শেষ হয়ে গেছে, তাই শুধুমাত্র এখানে আমি কালো কালি দিয়ে স্কোয়ার বক্সটি করে নিচ্ছি। এবার স্কোয়ার বক্সের মাঝের যে অংশটা, সেখানে যেহেতু একটা ছোট একটা স্কোয়ার বক্স হয়, তাই একেবারে সমান সমান করে পাশাপাশি দুটি লাইন যায়। যেই কাজটি দিয়ে আমি সেলাইটি শুরু করেছিলাম, সেই কাজটি কিন্তু আবার আমি এখানে করে নিলাম। একেবারে প্রথমে আমি 3 ঘর সেলাই, 3 ঘর গ্যাপ দিয়ে শুরু করেছিলাম, এখন আবার 3 ঘর সেলাই, 3 ঘর গ্যাপ হলো। এখন সেই প্রসেসটি আবারও আমি করে নিচ্ছি। সেলাইটি বুঝতে সবার একই সময় লাগবে বলছি না, কেউ হয়তো সহজে একবারেই বুঝে যাবেন, কেউ হয়তো একবারে বুঝতে পারবেন না। যারা একবারে বুঝতে পারবেন না, তারা ভিডিওটি বারবার প্লে করে দেখবেন, আর যাদের বুঝতে কষ্ট হয় তারা একটু স্লো মোশন দিয়ে তারপরে এটা দেখে নিতে পারেন। একবারে যদি বোঝা সম্ভব না হয়, আশা করি 2-1 বার বাড়িয়ে যদি দেখে নেন বুঝে যাবেন। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের যেই জায়গায় সমস্যা আছে সেই জায়গাটি কিভাবে করলে ঠিক হবে তা বলে দেওয়ার জন্য। জিগজ্যাগের 4 নাম্বার লাইনটি যখন করছি তখন কিন্তু সেখানে 1 ঘর পরপর প্রতিটা লাইনেই সেলাই হয়। এবার জিগজ্যাগের পরের লাইনটি আবার করছি, এখানে 3 ঘরের গ্যাপ থাকবে। এই 3 ঘরের গ্যাপ একেবারে যাতে মাঝামাঝি পড়ে সেইভাবেই কিন্তু এটা তুলতে হবে। উপরের জিগজ্যাগের চোখা অংশটা যেখানে, পরের জিগজ্যাগটা নিচের দিকে কিন্তু সেই জায়গাটাতেই আমাকে গ্যাপটা রাখতে হবে। তো সেইভাবে হিসাব করে তারপরে আপনারা জিগজ্যাগের লাইনগুলো তুলবেন। আমি কিন্তু এই যে মাঝখানে এখন সেলাই করেছি, তারপরে সেলাইয়ের দাগ তুলেছি, তারপরে বাঁদিকে সেলাইয়ের দাগ কোথায় হবে সেটা হিসাব করে বসিয়ে নিচ্ছি। তো এরকম করে আপনারা যখন কাপড়ে করবেন, প্রথম 2-1টা সেলাই বাদ দিয়ে পরের সেলাইটা হিসাব করে কোথায় হবে সেখানে কলম বা পেন্সিল দিয়ে দাগ দিয়ে তারপরে প্রথম সেলাইটা কোথায় হবে সেটা 2 ঘর গ্যাপে যদি হিসাব করে নেন তাহলেই বুঝতে পারবেন। কারণ একেবারে প্রথম ঘর ধরে হিসাবটা বুঝতে পারা সবসময় সহজ হবে না। এবার আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা পরের সেলাইগুলো সেম একইভাবে করে নেবেন। এই পর্যায়ে কিন্তু অলরেডি আমার ডিজাইনটা কেমন হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার বিপরীত দিক থেকে আবার আমাকে সেলাইয়ের লাইনগুলো করে নিতে হবে। যারা হাসিয়া কাঁথার সাথে বা এই ধরনের ডিজাইনের সাথে একেবারেই পরিচিত নয়, আমার হাসিয়া ডিজাইনের একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে যদি আপনারা ডিজাইনগুলো দেখে নেন আরও অনেক তথ্য জানতে পারবেন এবং এই সেলাইগুলো আপনাদের কাছে আরও অনেক বেশি সহজ মনে হবে। এবার আবার বিপরীত দিক থেকে লাইনগুলো টেনে নিব। বিপরীত দিক থেকে লাইনগুলো টানার সময় কিন্তু কিছুক্ষণ আগে যাও কিছুটা সূত্র ছিল, এখন কিন্তু আরও কোনো সূত্রই বলা যাবে না। এখানে আপনাকে দেখতে হবে কখন কোন দিকে সেলাইটি হবে। জিগজ্যাগটা যখন যেদিকে যাচ্ছে ঠিক তখন সেই দিক থেকে সেলাইটি করে নিতে হবে। এই ডিজাইনটি বলে বোঝানোটা আমার কাছে মনে হয় কঠিন। যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন এবং বোঝার চেষ্টা করেন সেক্ষেত্রে
আপনারা শুনে যতটুকু বুঝবেন তার চাইতে দেখে আরও ভালো করে বুঝতে পারবেন। কখনো 2 ঘর গ্যাপে 2 ঘর হচ্ছে, কখনো 3 ঘর গ্যাপে 3 ঘর হচ্ছে, কখনো 3 ঘর গ্যাপে 2 ঘর হচ্ছে, কখনো 3 ঘর গ্যাপে 3 ঘর হচ্ছে। তো এই হিসাবগুলি আপনাদেরকে সূত্রের সাহায্যে বা একটা নির্দিষ্ট ফর্মুলা দিয়ে বুঝিয়ে দেওয়া কখনোই সম্ভব হবে না। কোথায় 3টি ঘর হবে, কোথায় 2টি ঘর হবে সেটা কিন্তু আপনাকে সেলাইটা দেখেই বুঝে নিতে হবে। কারণ প্রথম এক সাইড থেকে করার পরে কিন্তু আপনার ডিজাইনটি কিছুটা ভেসে উঠেছে, তখন এই ডিজাইনটি দেখে দেখেই পরের সেলাইগুলো করে নিতে হবে যে সেলাইটা কখন কোন দিকে কত ঘর পর্যন্ত হবে। এই ধরনের ডিজাইন করার জন্য কিভাবে ঘর করবেন তারও কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।